বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের সন্ধ্যার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কয়েকদিন আগে আমি বলেছিলাম যে পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের ভোট এবার টার্ন নিচ্ছে কংগ্রেসের দিকে। রাহুল গান্ধীর প্রতি তাদের আস্থা এবং বিশ্বাস বাড়ছে। এ কথাটা বলার জন্য অনেক তৃণমূলপন্থী লোকেরা অনেক কথা বলেছেন, অনেক কথা আমাকে শুনতে হয়েছে। বিজেপির লোকেরা তো একজন স্লোগানে দিল, হিন্দু হিন্দু ভাই ভাই আমরা সবাই ভোট চাই। তো আমরা আসলে সংকেতটা, রাজনৈতিক যে সংকেত, রাজনৈতিক যে ইঙ্গিত, পশ্চিমবাংলার রাজনীতিতে যে ইঙ্গিতটা আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নরম হিন্দুত্ব বা হিন্দুত্বের প্রতিযোগিতায় তিনি যেভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে তিনি এই রাজ্যের তার কমিটেড ভোট ব্যাংকে আঘাত দিচ্ছেন, সে কথাটা অনেক আগে থেকেই আমরা বলার চেষ্টা করেছি এবং বলেওছি। অনেকে বিশ্বাস করেছেন, অনেকে করেননি, অনেক মানুষ দেখেছেন, অনেক মানুষ দেখেননি আমাদের ভিডিও। কিন্তু আবারও বলবো, আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের অবশ্যই বাংলার জনরবকে সাবস্ক্রাইব করবেন। কারণ মনে রাখবেন, বাংলার জনরব আক্ষরিক অর্থেই বাংলার আওয়াজ। আমরা নিরপেক্ষভাবে কথা বলি, ডান দিকেও বলি না, বাম দিকেও বলি না, সোজা কথা সোজা ভাষাতেই বলি। আজ যখন আমি ভিডিওটা করছি তার ঠিক কয়েক ঘন্টা আগে দিল্লিতে এআইসিসির সদর দপ্তরে গিয়ে বসিরহাটের পীর রুহুল আমিন সাহেবের উত্তরাধিকারী অর্থাৎ প্রপৌত্র খোয়াইব আমিন সাহেব। খোয়াইব আমিন খুব তরুণ ছেলে, বহুদিন থেকে সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছেন। রুহুল আমিন ফাউন্ডেশনের তিনি অন্যতম কর্মকর্তা, যুবক ছেলে, এবং তিনি এবারে কংগ্রেসে যোগ দিলেন আজ। তার কংগ্রেসে যোগ দেওয়ার ফলে যে কংগ্রেস পশ্চিমবাংলায় হু হু করে বেড়ে যাবে তা তো নয়, তা হওয়ার সম্ভাবনাও নেই। একটা সংকেত, একটা মেসেজ, একটা বার্তা পশ্চিমবাংলার বাঙালি মুসলমান সমাজের কাছে গেল। আমরা জানি যে বামফ্রন্ট সরকারের পতনের মূল কারণ ছিল শেষের দিকে পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদেরকে বিমান বসুরা এবং তৎকালীন যারা সিপিএমের নেতৃত্ব ছিলেন তারা অগ্রাহ্য করেছিল। সেই তাদের দাবি দাওয়া, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদেরকে বিভিন্ন রকমভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। যদিও কলকাতা কেন্দ্রিক কিছু মুসলিমদের ব্যক্তিত্বকে তুলে আনা হয়েছিল ঠিকই, কিন্তু তাদের সঙ্গে আম জনতার অর্থাৎ গ্রামীণ স্তরের যারা মুসলমান সমাজ তাদের সঙ্গে সে অর্থে যোগাযোগ ছিল না। আজকে খোয়াইব আমিন কংগ্রেসে যোগ দেওয়ার পর, যদিও আমি বলবো যে খোয়াইব আমিন কোনো পার্টি করতেন না, কোনো দল করতেন না, উনি নিতান্তই একটি পীর সাহেব পরিবারের সন্তান। বসিরহাটের দরবার শরীফ রিলেটেড টু ফুরফুরা শরীফ, মানে এখানে একটা বড় ব্যাপার, ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার অন্যতম প্রধান খলিফাদের মধ্যে একজন হলেন রুহুল আমিন। রুহুল আমিনের উত্তরাধিকার হলেন খোয়াইব আমিন। খোয়াইব আমিন তরুণ ছেলে, বহুদিন থেকে সামাজিক বিভিন্ন কাজকর্ম করছেন। ওদের সঙ্গে সাধারণ মুসলমানদের যোগাযোগ রয়েছে, গ্রামীণ স্তরে মুসলমানদের যোগাযোগ রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং বাংলার একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েক লক্ষ ভক্ত রুহুল আমিন সাহেবের আছেন। সেই উত্তরাধিকার সূত্রে সেই ভক্তেরই এরাও তাদের কাছে সম্মান পান। একই রকমভাবে এই রুহুল আমিন সাহেবদের ভক্তর সংখ্যা রয়েছে, আপনি যদি একটু আপনারা দেখেন তাহলে দেখবেন যে আসামে রয়েছে, ত্রিপুরাতে রয়েছে, এবং আমরা জানি যে আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশে তাদের ভক্ত সংখ্যা যথেষ্ট পরিমাণে রয়েছে। বসিরহাটের নদীর ওপারেই সাতক্ষীরাতে একটা বড় অংশের মানুষ বসিরহাট পীর সাহেবের অনুসারী বলে আমরা জানি। সুতরাং বসিরহাটের
পীর সাহেবের উত্তরাধিকারী কংগ্রেসে যোগ দিয়ে যে বার্তা এলো সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুখকর নয়। আবারও বলছি, পশ্চিম বাংলার বাঙালি মুসলিম ভোট মমতার হাতছাড়া হচ্ছে। কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, সে ব্যাখ্যা আমরা জানলেও সেই ব্যাখ্যার মধ্যে আমি যাব না, কারণ সেই ব্যাখ্যা দেওয়ার কাজ আমার নয়, আমার বার্তা দেওয়ার কাজ। বহুবার বলেছি যে পশ্চিমবাংলায় দেখবেন সংখ্যালঘু উন্নয়নের গালগল্প অনেক করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেন, কিন্তু সেই সংখ্যালঘু উন্নয়নের সেইভাবে সংখ্যালঘু সমাজের বিগত 5 থেকে 7 বছর ধরে সংখ্যালঘু উন্নয়ন সেভাবে হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে, সংখ্যালঘু নেতৃত্বকে যেভাবে চেপে রাখা হয়েছে। আজকে আমি দেখলাম খোয়াইব আমিন কেন কংগ্রেসে যোগ দিচ্ছেন তার একটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা যদি আমরা শোনাতে পারি ভালো, কারণ আমরা চেষ্টা করব শোনানো। তার আগে আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। যে উনি বলতে চেয়েছেন যে ওনার ক্ষোভ হচ্ছে যে ওয়াকফ আন্দোলন যেটা পশ্চিমবাংলায় চলছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই ওয়াকফ আন্দোলন যদি আপনারা করেন তাহলে আমার চেয়ে খারাপ, আমার চেয়ে আপনাদের শত্রু কেউ হবে না। এই কথাটাই শুধু খোয়াইব আমিন নয়, বাংলার প্রত্যেকটা সংখ্যালঘু সমাজের মধ্যেই আঘাতটা লেগেছে। কারণ ওয়াকফ সংশোধিত আইন কোনো আইন নয়, কোনো সাধারণ আইন নয়, এটা সংবিধানের উপরে একটা বড় আঘাত বলা যেতে পারে, সংবিধানের উপরে বড় আঘাত। সেই আঘাতটাকে ঠিক করার জন্য আমাদেরকে আঘাতটা সংবিধানের উপর আঘাত, সেই আঘাতের বিরুদ্ধেই কিন্তু আন্দোলনটা হচ্ছিল। সবাই ভেবেছিলেন যে এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত কিছু একটা ভূমিকা রাখবেন, কিন্তু তিনি সেই ভূমিকাটা দেখাতে পারেননি। বরং তিনি যেটা করেছেন সেটা এই আন্দোলনকে দমানোর জন্যে এবং আন্দোলন যাতে না করে তার জন্য হুঁশিয়ারি দিয়েছেন। এর ফলে এই রাজ্যের সংখ্যালঘু সমাজের উপরে তার একটা ব্যাপক প্রভাব পড়েছে এবং এটা আমাদেরকে মানতেই হবে। সংখ্যালঘু সমাজের উপরে ব্যাপক প্রভাব পড়েছে, যে কারণে সংখ্যালঘুদের বড় অংশে এখন তৃণমূল ছাড়বে। এবং আমি আপনাদের বলে দিলাম, শুধুমাত্র খোয়াইব আমিন নয়, বিধানসভা ভোটের আগে আরও অসংখ্য মানুষ এই কাজে মানে তৃণমূল ছেড়েও, যারা তৃণমূলের সঙ্গে আছেন, তৃণমূলের যারা লোক আছেন, ওই মোশাররফ হোসেন মধুকে নিয়ে কিছু লাভ হবে না, বরং মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে যেমন হচ্ছে, এবং বসিরহাটের পীর সাহেবের যে উত্তরাধিকার যে জয়েন করলেন আজকে, সেটা একটা বার্তা গেল। এই বার্তার ফলে পশ্চিমবাংলার মুসলিম ভোটের একটা বড় অংশ যে কংগ্রেসের দিকে যাবে সেটা বোঝা গেল। আরেকটা বিষয় খোয়াইব আমিন বলেছেন ওখানে, যদিও আমি এটা শোনাতে পারছি না কারণ এখানে শোনা যাচ্ছে না, তাই নাহলে আমরা শোনাতাম। খোয়াইব আমিন বলেছেন যে আমি রাহুল গান্ধীর প্রতি আস্থা রাখছি। এটা বলে আমরা মনে করি রাহুল গান্ধীর যে আরএসএস বিরোধী যে অভিযান, আরএসএসের বিরুদ্ধে যে তার প্রচার, এবং তিনি যেভাবে সংবিধান বাঁচানোর লড়াইয়ে এগিয়েছেন, তিনি যেভাবে জাত গণনার কথা প্রকাশ্যে বলছেন, তাতে এ রাজ্যের সংখ্যালঘু সমাজের মধ্যে, বিশেষ করে মুসলিমদের মধ্যে রাহুল গান্ধীর জনপ্রিয়তা আরও বাড়বে। আগামী দিনে এই রাজ্যে কংগ্রেসের মধ্যে মুসলমানদের সংখ্যা যে বাড়তে, কংগ্রেসের প্রতি মুসলিমদের সমর্থন যে বাড়বে তার বলার অপেক্ষা রাখে না। শুধু এটুকু বলতে পারি, হজরত খোয়াইব আমিন দিয়ে শুরু হলো, শেষ হবে কোথায় সেটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন টের পাবেন, তখন তার ক্ষমতার রশি কিন্তু হাতছাড়া হয়ে যাবে, তার সমস্ত প্রচেষ্টা শেষ হয়ে যাবে।
আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আজ এই পর্যন্ত।